হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা অ্যাচিভার থেকে যে প্র্যাকটিস সেটগুলো সলভ করছিলাম, তো আজকে আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে কলকাতা পুলিশ যে প্রিলিমসের যে প্র্যাকটিস সেটটা আছে সেটা সলভ করব। ঠিক আছে, এর আগের ক্লাসে ডাব্লিউপি মেনের প্র্যাকটিস সেট ছিল, সেটা সলভ করিয়েছি। তার আগের ক্লাসে ছিল ডাব্লিউপির এসআইয়ের প্রিলিমসের প্র্যাকটিস সেট। তো আজকে কেপি প্রিলিমসের প্র্যাকটিস সেটটা সলভ করাবো। এই প্র্যাকটিস সেটে কার কত স্কোর হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসের ফুল পিডিএফ অর্থাৎ অ্যাচিভারের যে ফুল পিডিএফ আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে তোমরা ডাউনলোড করবে, তারপরে মক টেস্ট দেওয়ার পর এই অঙ্কগুলো দেখবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, যেটা 33 নম্বর থেকে শুরু, যে এ এবং বি একসাথে একটি ব্যবসা শুরু করে যেখানে এ সক্রিয় অংশীদার হিসেবে কাজ করে। এ 4000 টাকা বিনিয়োগ করে এবং 8 মাস পরে আরও 2000 টাকা বিনিয়োগ করে। বি 5000 টাকা বিনিয়োগ করে কিন্তু 9 মাস পর আরও 2000 টাকা তুলে নেয়। সক্রিয় অংশীদার হিসেবে এ লাভ থেকে প্রতি মাসে 1200 টাকা নেয়। তো বছরে 6700 টাকা লাভ হলে তিনি বি এর ভাগ কত? মানে তিনজন আছে, এ আছে, বি আছে আর সি আছে। ঠিক আছে, এবার এই তিনজনের প্রথমে কি বলা আছে, এ 4000 টাকা বিনিয়োগ করেছে এবং 8 মাস পরে 2000 টাকা বিনিয়োগ করেছে। তাহলে এখানে প্রথমে অনুপাতগুলো করে নিই, যে এখানে 4000-এর 3টে শূন্য, এই 2000-এর 2টো শূন্য, আর এদিকে হচ্ছে 5000-এর 2টো শূন্য, এই 1000-এর এগুলো সব আমি কেটে দিলাম। তাহলে এ 4 টাকা বিনিয়োগ করছে, তার টাকাটা খাটবে কত মাসের জন্য? এদিকে প্রথমে দেখো এটা 8 মাস পরে বলা আছে। ঠিক আছে, মানে এই 4 টাকা তার টাকাটা খাটবে 8 মাসের জন্য। 8 মাসের জন্য এই প্রফিট ইকুয়াল টু, এখানে মনে রাখবে যে ইনভেস্ট ইন্টু টাইম। প্রফিট ইকুয়াল টু ইনভেস্ট ইন্টু টাইম। তাহলে এখানে আমরা ইনভেস্ট আর টাইমটাকে গুণ করছি, যে এই 4 টাকা করে তার 4 ইউনিট টাকা তার 8 মাসের জন্য খেটেছে, আর 8 মাস পরে সে 2 টাকা আরও বিনিয়োগ করেছে। মানে প্রথমে তার 4 টাকা ছিল, এইখানে এবার আমরা যোগ করব। প্রথমে তার 4 টাকা ছিল, এখন হলো কত টাকা? 6 টাকা। এটা কি 8 মাস পরে সে বিনিয়োগ করেছে, তাহলে তার টাকাটা কত মাসের জন্য খাটবে? তাহলে টোটাল লাভটা হচ্ছে 12 মাসের। ঠিক আছে, টোটাল লাভটা এই যে বছর বলা আছে, তাহলে টোটাল লাভটা 12 মাসের লাভ। তাহলে এখানে 8 মাস প্রথমে খেটেছে, এবার 8 মাস পরে সে 2 টাকা বাড়িয়েছে 6 টাকা। তাহলে এই টাকাটা তার আর 4 মাসের জন্য খাটবে। তাহলে 8 আর 4 যোগ করলে 12 হয়। এবার একই রকমভাবে বি 5 ইউনিট টাকা 5 ইউনিট টাকা বিনিয়োগ করে। ঠিক আছে, বি 5 ইউনিট টাকা বিনিয়োগ করে, এটা এ এর হলো। এবার বি 5 ইউনিট টাকা বিনিয়োগ করে এবার 9 মাস পরে, তাহলে এই টাকাটা তার 9 মাসের জন্য খেটেছে। যোগ চিহ্ন কি? এবার 2 টাকা সে তুলে নেয়, 9 মাস পর সে 2 টাকা তুলে নেয়। প্রথমে তার টাকাটা ছিল কত টাকা? 5 টাকা ছিল। ঠিক আছে, এবার 2 টাকা তুলে নিল, তাহলে তার কাছে আর টাকা কত আছে? 3 টাকা। এবার এই টাকাটা কত মাসের জন্য খাটবে? 9-এর সাথে কত যোগ করলে 12 হয়? 3। তাহলে এখানে তার এই টাকাটা 3 মাসের জন্য খাটবে। আর এখানে কি বলা আছে? এখানে সি কিন্তু বলা নেই, আমি একটু ভুল লিখে দিয়েছি, এখানে সি কিন্তু বলা নেই। ঠিক আছে, এ আর বি নিয়েই আমাদের কাজটা করতে হবে। তাহলে এর প্রফিট কত? 4-8 32 আর 4-6 24। তাহলে এদিকে 4-8 32 আর 4-6 24, 56 টাকা। এর প্রফিট হচ্ছে 56 টাকা। বি এর প্রফিট কত? 5-9 45 আর 3 তারিখে 9, 54 টাকা। তাহলে 2 দিয়ে কাটা দিলে কত হবে? 2 দিয়ে কাটা দিলে হবে 28 দুগুণে 56, 2 দিয়ে কাটা দিলে 2 দুগুণে 4, 27 দুগুণে 54। এবার এ লাভ থেকে প্রতি মাসে 100 টাকা নেয়, আর তাদের লাভ কত? 6700 টাকা। লাভ থেকে প্রতি মাসে 100 টাকা নেয়, তাহলে বছরে সে কত টাকা নিয়েছে? প্রতি মাসে, অর্থাৎ এক মাসে সে 100 টাকা নিচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে প্রতি মাসে নিচ্ছে, মানে বছরে অর্থাৎ 12 মাসে সে কত টাকা নেবে? 1200 টাকা নেবে। এটা কি নেবে? তার লাভ থেকে। ঠিক আছে, যে এই সক্রিয় অংশীদারের লাভ থেকে। আর এখানে তাদের লাভ কত? 6700 টাকা। তাহলে এই 6700 টাকা থেকেই সে নেবে, এই 6700 টাকা থেকে সে 1200 টাকা আগে নিয়ে নেবে। তাহলে 005 5500 টাকা। ঠিক আছে, 5500 টাকা। এই টাকাটা এ আর বি মিলে এবার বিনিয়োগ করতে হবে, মানে এই লাভের টাকাটা তাকে দিতেই হবে 1200 টাকা করে, তার দেখাশোনা করার জন্য যাই হোক, তাকে 1200 টাকা দিতেই হবে। এবার যেটা বাকি থাকবে সেটা আবার এ আর বি এর মধ্যে ভাগ করতে হবে। তাহলে এখানে 28 আর 27 যোগ করলে কত হয়? টোটাল হচ্ছে কত? 55 ইউনিট টাকা। কিন্তু এখানে বলা আছে বাকি আছে 5500 টাকা, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত?
5500, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, এটা দিয়ে কাটা দিলে হবে 100, তাহলে 1 ইউনিটের ভ্যালু 100 হলে এখানে কি বলা আছে বি এর ভাগ কত, তাহলে বি এর ভাগ এখানে হচ্ছে 27 ইউনিট, তাহলে 27 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 100 গুণ করে দাও, তাহলে এখানে কত হবে 2700 টাকা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোনো সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 7 সেমি এবং 15 সেমি হলে ত্রিভুজের পরিসীমা কত হবে। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ মানে যার দুটি বাহু সমান হবে। এবার তোমরা এখানে এটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এটাকে তুমি 7 ধরলে এটাকেও 7 ধরতে হবে, দুটি বাহু সমান, এটাকে আমাদের 15 ধরতে হবে। এবার এটা আরেকটাকে আমি এইভাবেও লিখতে পারি যে এটা যদি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ হয় তাহলে এটাকে এবার 15 ধরতে পারি, এটাকেও 15 ধরতে পারি, এটাকে 7 ধরতে পারি। এবার কোনটা আমরা নেব, দুটোই আমাদের পরিসীমার ফর্মুলা হতে পারে, ঠিক আছে। মানে পরিসীমার ফর্মুলা মানে কি, এই তিনটি বাহুর যোগফল, এখানে তিনটি বাহুর যোগফল পরিসীমা হবে। এবার এখানে এটাও আমাদের এইভাবেও লিখতে পারি, এখানে তো বলা নেই যে সমান বাহু হচ্ছে এইটা কি এটা, এইভাবে তো কিছু বলা নেই, দুটো বাহু বলা আছে, মানে দুটো বাহুর মানটা বলা আছে, তাহলে এখানে আমাদের এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি। এবার কোনটা উত্তর সঠিক হবে, সবসময় মনে রাখবে যখন দুটো সমান বাহুর এই যে এটা সমান এই সমান বাহুদ্বয়ের যোগফল, সমান বাহুদ্বয়ের যোগফল অসমান বাহুদ্বয়ের থেকে সবসময় বড় হতে হবে। তাহলে এখানে সমান বাহুদ্বয় কত আছে, 7 আর 7 যোগ করলে কত হবে 14, যেটা এই অসমান বাহুর থেকে আমাদের বড় হতে হবে, তাহলে অসমান বাহুর থেকে এটা আমাদের ছোট, তাহলে এইটা আমরা নেব না, আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে। 15 আর 15 যোগ করলে কত হবে 30, যেটা এই অসমান বাহুর থেকে বড়, এই অসমান বাহুর থেকে আমাদের বড় হতে হবে। তাহলে এবার এই তিনটে যোগফল হয়ে যাবে আমাদের পরিসীমা, তাহলে 30 আর 7 যোগ করলে কত হবে 37। যদি সাইন 3a = cos a - 26 ডিগ্রি হয় তবে 3a একটি সূক্ষ্মকোণ হলে a এর মান কত। তাহলে সাইন থিটা এটাকে আমরা লিখতে পারি কি, সাইনটাকে আমরা লিখতে পারি কস, এটার আমাদের ফর্মুলা আছে সাইন থিতা থেকে হয়ে যাবে কস, এখানে আমাদের লিখতে হবে কি 90 ডিগ্রি মাইনাস থিতা। এবার থিতার মান এটা যেহেতু সূক্ষ্মকোণ তাহলে এটা আমাদের 3a বলা আছে, এটা ইকুয়াল টু কত বলা আছে কস a - 26 ডিগ্রি, a - 26 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এদিকে আমাদের এই কস আর এই কস তো কাটাই যাবে, মানে এখানে সাইন যেটা আছে সাইনটাকে আমাকে উঠাতে হবে, এখানে কস নিয়ে আসতে হবে, তবে কি হবে, তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি কস 90 ডিগ্রি মাইনাস থিতা, তাহলে সাইন থিটাটা আমাদের হয়ে যাবে কস 90 ডিগ্রি মাইনাস থিতা, এইটা আমাদের ফর্মুলা আছে। তাহলে এদিকে আমাদের কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 3a ইকুয়াল টু কত a - 26 ডিগ্রি। এগুলোকে একদিকে যদি নিয়ে চলে আসি তাহলে এখানে আমাদের এই 90 আছে মাইনাস 90 ডিগ্রি আছে মাইনাস 26টা এদিকে এলে প্লাস 26 ডিগ্রি হয়ে যাবে, আর এ আছে মাইনাস 3a এদিকে প্লাস 3a হয়ে যাবে। তাহলে 90 আর 26 যোগ করলে কত হবে 116, আর এদিকে হচ্ছে 4a ইকুয়াল টু হচ্ছে 116 ডিগ্রি। 4 দিয়ে কাটা দাও, তাহলে 4 দুগুণে 8, 4 9 36, তাহলে 29 ডিগ্রি। তাহলে এর মান কত হবে 29 ডিগ্রি হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। একজন মহাজন এক ব্যক্তিকে 4000 টাকা 3 বছরের জন্য ধার দেয়। এই ধারের কিছু অংশ 10% বার্ষিক সরল সুদের হারে এবং বাকি অংশ 12% বার্ষিক সরল সুদের হারে 3 বছর পরে সে মোট 5350 টাকা পায়। সে 12% সুদের হারে কত টাকা ধার দিয়েছিল। তাহলে একজন মহাজন পদ 4000 টাকা 3 বছরের জন্য কিছু অংশ 10% হারে, এটাকে আমরা অ্যালিগেশন মেথড ইউজ করতে পারি, যেটা একদিকে লিখলাম কত 10% হারে আর একটা লিখলাম কত 12% হারে। এবার অ্যালিগেশন মেথড ইউজ করতে গেলে কী করতে হয়, মাঝে সংখ্যাটা লিখতে হয়, মানে 10-এর থেকে বড় হতে হবে আর 11 থেকে ছোট হতে হবে। তো কী করে আমরা রেটটা বের করব, দেখো এখানে আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে, টাইম বলা আছে, এবার অ্যামাউন্ট বলা আছে, তাহলে এখান থেকে রেটটা বের করতে পারবো না, যে রেট ইকুয়াল টু কি 100 ইন্টু ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত 4000 টাকা হয়ে যাচ্ছে 5350 টাকা। তাহলে এই সুদ আসল থেকে আসল মাইনাস করলে ইন্টারেস্ট পড়ে থাকবে, তাহলে 5350 থেকে 4000 মাইনাস করে দাও, তাহলে 1350, এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। নিচে প্রিন্সিপাল কত 4000 টাকা বলা আছে, আর 4000 টাকা বলা আছে, আর টাইম বলা আছে কত, এটা আমাদের বলা আছে 3 বছর, তাহলে গণিত 3। এবার এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত হবে, এদিকে ওপরে 2 শূন্য, এদিকে একটা 3টে, এদিকে 3টে শূন্য কাটা গেল, 5 3 8 9, তাহলে এখানে 3 দিয়ে কাটাতে হবে, 3 4 12, 3 5 15, 45/4,
45/4। এবার এখানে এই 45/4%, বাই 4টাকে কী করি, এই প্রতিটার সাথে 4 দিয়ে গুণ করে দিই, মানে এখানে তলায় 4টা হতো, তাহলে এখানে এইটার সাথেও 4 গুণ করলাম, মানে এই 45/4 এই রেটটা পেলাম, এখানে লিখলাম। এবার এই তলার 4টাকে আমি উঠিয়ে দেবো, তাহলে এদিকেও 4 দিয়ে গুণ করতে হবে, এখানেও 4 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে রেটটা হয়ে গেল কত, 40% হলো। ঠিক আছে, তাহলে এখানে আমি লিখছি যে এটা প্রথমটা হয়ে গেল 40%, এটা হয়ে গেল কত, 4 × 48%, আর এদিকে কত হলো 45%। এবার অ্যালিগেশন মেথড ইউজ করে দাও, তাহলে 45 3 48, আর এদিকে হচ্ছে 5, 3:5। এবার 12% সুদের হারে কত টাকা ধার দিয়েছিল, এখানে টোটাল কত ইউনিট পেলাম, 5 আর 3 হচ্ছে 8 ইউনিট টাকা পেলাম। এখানে টোটাল কত ইউনিট টাকা পেলাম, 8 ইউনিট টাকা পেলাম, কিন্তু এখানে বলা আছে কত না ভাই 4000 টাকা আছে, 3 বছরের জন্য ধার দিয়েছে, তাহলে এখানে টোটাল টাকাটা পেলাম 8 ইউনিট, আর ওখানে আছে 4000, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত, 4000। 1 ইউনিটের ভ্যালু কত, 5 × 8 = 40, অর্থাৎ 500 টাকা। 1 ইউনিটের ভ্যালু 500 টাকা। এবার 12% হারে কোনটা, এই দিকটা আমাদের 12% হার, মানে এই দিকটা, তাহলে এই 5 ইউনিটের ভ্যালু বের করে নাও, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5 × 5 = 2500 টাকা। ঠিক আছে, 2500 টাকা হয়ে যাবে বি এর ভ্যালু, 12% হারে। এবার যদি বলতো 10% হারে কত টাকা, তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু বের করতাম, কারণ এই দিকটা 10% হারে। ঠিক আছে, এখানে আমরা এই 40 পেলাম, 48 পেলাম, এই 4টা যেহেতু এখানে আমাদের এটা যদি তুমি 4 দিয়ে না গুণ করতে, এটাকে দশমিকে আনতে হতো, দশমিকে একটু ক্যালকুলেশনটা কঠিন হতো, টাইমটা বেশি লাগতো, তাই আমি 4টাকে প্রতিটার সাথে গুণ করে দিলাম, তবে এই আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হলো। কোশ্চেন 38, 126 টাকা প্রতি কেজি চা, 135 টাকা প্রতি কেজি চা এবং তৃতীয় প্রকার একটি চায়ের সাথে 1:1:2 অনুপাতে মেশানো হলো। যদি এই মিশ্রণের দাম 153 টাকা প্রতি কেজি হয়, 153 টাকা প্রতি কেজি হয়, তাহলে তৃতীয় প্রকার চায়ের প্রতি কেজির দাম কত? প্রথমে 126 টাকা প্রতি কেজি চা একটি চায়ের সাথে 1 অনুপাতে মিশিয়েছে, তাহলে প্রথমে আমরা কি করব, 126-এর সাথে 1 গুণ করব। ঠিক আছে, যোগ চিহ্ন। 135 টাকা প্রতি কেজি চায়ের সাথে 1 ইউনিট মিশিয়েছে, তাহলে 135-এর সাথে 1 গুণ করব, মানে 1 কেজির দাম 135 টাকা কেজি, তাহলে এখানে 1 ইউনিটের দাম কত হবে, × 1। তৃতীয় প্রকার চাটাকে ধরে নিলাম x টাকা প্রতি কেজি, মানে 1 কেজির দাম হচ্ছে x টাকা, তাহলে এখানে 2 ইউনিটের দাম কত হবে, 2x টাকা। এটা ইকুয়াল টু কত, এই মিশ্রণের দাম, মানে এই তিনটিকে মিশ্রিয়ে যে দাম সেটা হচ্ছে 153 টাকা, তাহলে তিনটিকে মিশ্রিত করছে 2, 1, টোটাল কত ইউনিট টাকা, তাহলে 2 × 1 = 3, 1 × 4 ইউনিট টাকা। তাহলে এখানে 1 কেজির দাম হচ্ছে 153 টাকা কেজি, তিনটিকে একসাথে যখন বিক্রি করছে, তাহলে 1 কেজির দাম 153 টাকা হলে, আর এই তিনটির দাম কত, 3, 4, তাহলে 4 ইউনিটের দাম কত হবে, তাহলে 153 × 4। এবার এটাকে আমাদের সলভ করতে হবে, তাহলে এদিকে হচ্ছে কত, 126 যোগ চিহ্ন 135 যোগ চিহ্ন 2x, এটাই ইকুয়াল টু কত, 3 × 4 = 12, 2, 3 × 4 = 12, 2, 4 × 5 = 20, 1 × 21, 612, তাহলে 216 আর 135 যোগ করলে কত হবে, তাহলে 5 আর 6 হচ্ছে, এটাকে এখানে যোগ করি, 5 আর 6 হচ্ছে 11, 3, 2, 5, 6 আর 2, 261, তাহলে প্লাস 261টা সমানের এদিকে গেলে মাইনাস 261 হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে 1, 5 আর 6 হচ্ছে 11, 351, তাহলে 2x এর ভ্যালু হচ্ছে কত, 351, তাহলে x এর ভ্যালু কত হবে, তাহলে 351, তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 2, তাহলে 2 × 2, 7 × 14, তারপর 5 × 10, 175 পয়েন্ট কিছু একটা সামথিং আছে, তো অপশান বি এটা হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। যদি p + q এর 20%, p - q এর 50% এর সমান হয়, তাহলে p অনুপাত q সমান কত? তাহলে এখানে p + q এর মানে গুণ চিহ্ন 20%, আর এদিকে সমান, এটা ইকুয়াল টু কি, p - q এর মানে হচ্ছে গুণ চিহ্ন 50%, তাহলে এদিকে পার্সেন্ট আমাদের কেটে গেল, এদিকে একটা শূন্য কাটা গেল, তাহলে এদিকে হচ্ছে 2p + 2q, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 5p - 5q। এবার একদিকে p রাখবো, একদিকে q রাখবো, তাহলে এদিকে 2q আছে প্লাস 5qটা, সরি -5qটা সমানের এদিকে গেলে কি হবে, +5q, এদিকে 5p আছে প্লাস 2pটা সমানের এদিকে গেলে -2p, তাহলে এদিকে আমাদের কত হচ্ছে 5p, আর এদিকে হচ্ছে 7q হচ্ছে, এটা ইকুয়াল টু কত, 3p হচ্ছে, তাহলে এখানে
পি বাই কিউ এটা ইকুয়াল টু কত হবে, কিউ এর সাথে 7 গুণ হয়ে আছে, তাহলে 7 ওপরে তলায় 3, তাহলে এখানে আমাদের পি অনুপাত কিউ চেয়েছে, তাহলে এখানে পি অনুপাত কিউ হয়ে যাবে কত 7:3, ঠিক আছে 7:3। 6 জন পুরুষ একটি কাজ 20 দিনে করতে পারে, 20 দিনে শেষ করতে পারে। একই কাজ 8 জন মহিলা 32 দিনে শেষ করতে পারে। কাজটি 5 জন পুরুষ ও 8 জন মহিলা একসাথে কত দিনে শেষ করতে পারবে? তাহলে এখানে ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সিটা আমরা বের করব। তাহলে 6 জন পুরুষ অর্থাৎ 6 ম্যান 20 দিনে কাজটা শেষ করতে পারে, অর্থাৎ ইন্টু 20, এটা ইকুয়াল টু কি 8 জন ওম্যান 32 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে ইন্টু 32। তাহলে এটাকে এখান থেকে আমরা ম্যান আর ওম্যানের এফিসিয়েন্সিটা বের করতে পারবো। 4 দিয়ে কাটো 4 8 32, 4 দিয়ে কাটো 4 5 20, 2 দিয়ে কাটো 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো 4 দুগুণে 8, আর কাটাকুটি যাবে আর যাবে না, তাহলে 3 5 15 ম্যান, এটা ইকুয়াল টু কত 4 8 32 ওম্যান। তাহলে এখানে ম্যান বাই ওম্যান ইকুয়াল টু কত হবে, তাহলে ওম্যানের সাথে 32 গুণ হয়ে আছে, তাহলে ওপরে 32 তলায় হচ্ছে কত 15। এবার এখানে আমাদের দুটোর মধ্যে যে কোনো একটা নিয়ে নাও, তাহলে এখানে 8 ওম্যানটা নিই, তাহলে এখানে 8 ওম্যান ইন্টু 32, এটা ইকুয়াল টু কত 5 জন পুরুষ অর্থাৎ 5 ম্যান প্লাস হচ্ছে 8 ওম্যান কত দিনে কাজটা শেষ করবে, অর্থাৎ 8 দিনে দিনে শেষ করবে, এটা ধরে নিলাম। এবার 8 ওম্যানের এফিসিয়েন্সি কত 15, তাহলে এখানে 8 গণিত 15 গণিত হচ্ছে 32, এটা ইকুয়াল টু কত 5 ম্যানের এফিসিয়েন্সি হচ্ছে 32, তাহলে এখানে 5 দুগুণে 10, 3 5 15, 140, তাহলে এদিকে যোগ করলে কত হবে 140 যোগ চিহ্ন। 8 ওম্যানের এফিসিয়েন্সি কত 15, তাহলে এখানে 80 40 120, তাহলে এখানে কত হচ্ছে 260, যোগ করলে কত হচ্ছে 260 গণিত ডি দিন। এটাকে যদি কাটাকুটি করি তাহলে এখানে কত হবে 4 দিয়ে কাটা দাও 4 6 24 আর 4 5 20, 4 দিয়ে কাটা দাও 4 8 32, 5 13 65, 5 দিয়ে 3, পয়েন্টে উত্তর নেই। এই কোশ্চেনের ডেটাগুলো মনে হয় ভুল দেওয়া আছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো এই যে নিয়মটা করলাম এই নিয়মেই কিন্তু অঙ্কটা হবে, এই কোশ্চেনের ডাটাগুলো কিন্তু ভুল দেওয়া আছে, তাই উত্তরটা কিন্তু মিলছে না। যদি এ এর আয় বি এর আয়ের থেকে 50% কম হয়, তাহলে বি এর আয় এ এর থেকে কত শতাংশ বেশি? মানে এ এর আয় বি এর আয়ের থেকে 50% কম। বি এর আয় যদি 100 হয় তাহলে এ এর আয় কত হবে 50 হবে। এবার বলা আছে বি এর আয়টা এ এর থেকে কত বেশি, এই যে বি এর আয় এ এর থেকে কত বেশি, তাহলে এখান থেকে এ এর থেকে বলা আছে এখানে মানে 50 বেশি আমরা দেখছি, কত শতাংশ বেশি বলা আছে, তাহলে এখানে আমাদের যার থেকে বলবে কার থেকে এ এর আয়ের থেকে বলা আছে, তাহলে এ এর আয় তলায় লিখব। শতাংশ বের করতে গেলে 100 দিয়ে আমাদের গুণ করতে হয়, তাহলে এই 50 কাটা যাবে সমান কত হবে 100% হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোনো মেলায় একদিন 35,000 দর্শক এসেছিল, তার ফলে 9,50,000 টাকা প্রবেশ মূল্য হিসেবে প্রাপ্ত হয়েছিল। যদি প্রবেশ মূল্য বয়স্কদের 40 টাকা এবং বাচ্চাদের জন্য 20 টাকা হয়, তবে 10% দর্শকের জন্য বিনামূল্যে হয়। তাহলে মেলাতে মোট কতগুলি বাচ্চা ছিল? তাহলে ধরলাম যে বয়স্ক ছিল x জন, অর্থাৎ ওল্ড ছিল x জন, আর ওল্ডটাকে ওল্ড ধরি আর বাচ্চাটাকে আমি বি ধরছি। 10% বিনামূল্যে ছিল, 35,000-এর মধ্যে 10% বিনামূল্যে ছিল, তাহলে টাকা দিয়ে কতজন ছিল? তাহলে বাকিটা ছিল 35,000 দর্শকের মধ্যে 10% বিনামূল্যে ছিল, তাহলে টাকা কজন দিয়েছিল বাকিটা? তাহলে 90% নিশ্চয়ই টাকা দিয়েছিল। তাহলে এদিকে 0 0 কাটা গেল, 0 0 5 9 45-এর 5 হাতে থাকলো 4, 3 9 27 আর 4 হচ্ছে 31, 31,500। এই 31,500 এই 500 দর্শক কিন্তু টাকা দিয়েছিল, কে বয়স্ক আর বাচ্চারা মিলে। তাহলে এখানে এটাকে আমরা এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি, তাহলে এটাকে লিখতে সুবিধা হবে। তাহলে এখানে এই যে টাকাটা দিয়েছে মানে এই দর্শকটা কারা, এই বয়স্ক আর বাচ্চারা মিলে যে টাকাটা দিয়েছিল এই সংখ্যাটা টাকা দিয়েছে, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 31,500, সরি 31,500। হ্যাঁ, এবার তার ফলে এত টাকা প্রবেশ মূল্য হয়েছিল, কতজন? এই 40 টাকা করে মূল্য বয়স্করা দিয়েছিল, ধরলাম যে 40 টাকা করে
এই এক্স জন অর্থাৎ 40x টাকা দিয়েছিল, আর এদিকে 20 টাকা করে বাচ্চারা অর্থাৎ ওয়াই ধরেছিলাম, তাহলে 20y টাকা দিয়েছিল। এই টাকাটা মিলে টোটাল কত টাকা হয়েছে? 9,50,000 টাকা এই টাকাটা। তাহলে এখানে 20 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকবে? এদিকে পড়ে থাকবে 2x প্লাস হচ্ছে ওয়াই, এটা ইকুয়াল টু এদিকে এই শূন্য কাটা গেল, 2 দিয়ে কাটা দিলে কত হবে? 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 5 দুগুণে 10, 47,500 টাকা। অঙ্কটা আর একবার বুঝিয়ে দিচ্ছি যে এখানে আমি ধরলাম বয়স্করা এক্স টাকা, মানে বয়স্কদের সংখ্যা এক্সটি, আর যে বাচ্চাদের বয়স মানে সেটা ওয়াইটি ধরলাম। এবার এই 10% বিনামূল্যে এসেছে, মানে টাকা দেয়নি, এই 35,000-এর মধ্যে 10% টাকা দেয়নি, কিন্তু টাকা দিয়েছে কতজন? বাকিটা 90%। তাহলে এই সংখ্যাটা টাকা দিয়েছে। এই সংখ্যাটা মানে কি? এই এক্স আর ওয়াই মিলে এই সংখ্যাটা মিলে টাকা দিয়েছে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু টাকাটা দিয়েছে। এবার এটা টাকার হিসেব চলে এলো যে এত টাকা প্রবেশ মূল্য উঠেছে। তাহলে এখানে এই এক্স যে বয়স্ক জন আছে 40 টাকা করে দিয়েছে, তাহলে 40x টাকা উঠেছে, আর বাচ্চারা ওয়াই টাকা করে দিয়েছে, তাহলে 20x টাকা উঠেছে। 20 কমন নিয়ে নিলাম। এবার টোটাল টাকাটা কত উঠেছে? এই টাকাটা। এবার 20 কমন নিয়ে এটা কাটা দিয়ে হলো 47,500 টাকা। তাহলে এটাকে আমি ওপরে লিখছি যে 2x প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু কত? এটা ইকুয়াল টু হচ্ছে 47,500 টাকা। তাহলে এদিকে আমাদের এইটাকে একটু এটাকে আমরা সমীকরণ হিসেবে করি। তাহলে এটাকে মাইনাস লিখি, এটাকে মাইনাস, এটাকে মাইনাস। তাহলে 2x থেকে x মাইনাস করলে একটা x, এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে। এটা ইকুয়াল টু কত? এদিকে 0 0 0 6 আর 1, 16,000। তাহলে এক্সের ভ্যালু 16,000। তাহলে এখানে আমরা কি পেলাম? এক্স ধরেছিলাম আমরা বয়স্কদের সংখ্যা, তাহলে এক্সের ভ্যালুটা পেলাম 16,000, কিন্তু আমাদের চেয়েছে কি? বাচ্চা কতটা ছিল, মানে ওয়াইয়ের ভ্যালুটা চেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এই এক্স প্লাস ওয়াই, এই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আছে? 31,500 টাকা আছে। তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেছি 16,000 টাকা। এই 16,000 প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু কত? 31,500 টাকা। তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? তাহলে এই প্লাস 16,000টা এদিকে মাইনাস 16,000 হয়ে যাবে। তাহলে এদিকে কত হচ্ছে? 0 0 5, এদিকে 5 আর 6 11, 2 1, 15,500 টাকা। 500 টাকা নয়, 15,500টি কিন্তু বাচ্চা সংখ্যা ছিল। তুলসীরামের বেতন কশ্যপের বেতনের থেকে 20% বেশি। যদি তুলসীরামের সঞ্চয় 720 টাকা, যেটি তার বেতনের 4% হয়, তবে কশ্যপের বেতন কত? তুলসীরাম আর দুজন ছিল, তুলসীরাম আর একজন কশ্যপ ছিল। কশ্যপের বেতনের থেকে 20% বেশি। কশ্যপের বেতন 100 টাকা হলে এর বেতনটা কত হবে? 120 টাকা হবে। এবার এটাকে অনুপাতে যদি করি তাহলে 2 দিয়ে কাটা দিলে কত হবে? 6, 2 দিয়ে কাটা দিলে 5 হবে, 6:5। এবার কি? তুলসীদারের সঞ্চয় সমান কি? এই তার বেতনের, তুলসীদাসের বেতনের 4%, তাহলে তার বেতন কত? 6 টাকা। তাহলে এটাকে আমি ধরে নিলাম 6x টাকা, এটাকে 5x টাকা। তাহলে এখানে তুলসীদাসের বেতন হচ্ছে 6x টাকা, এটার 4%, এটার 4% উঠে তলায় 100 হলো। এই 4%টা কি? এই তুলসীদাসের সঞ্চয়। তাহলে এখানে এটাই ইকুয়াল টু হচ্ছে সঞ্চয়। তাহলে এখানে কশ্যপের বেতন কতটা ছিল? তাহলে এই মানে এক্সের ভ্যালু আমরা বের করব, তবে অ্যান্সার চলে আসবে। তাহলে 6 দিয়ে কাটা দিলে 6 বারং 72, 4 দিয়ে কাটা দিলে 30। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 30-এর সাথে 1000 গুণ করলে কত হবে? 3000। তাহলে এক্সের ভ্যালু 3000 হলে কশ্যপের বেতন কত? কশ্যপের বেতন হচ্ছে 5x টাকা। তাহলে 5 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে 3000 টাকা। তাহলে 3 পাচ্ছে 15,000 টাকা হয়ে যাবে। এটার আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। যদি এর পরে 2x প্লাস 2 ইকুয়াল টু 1 হয়, তবে এ এখানে ধনাত্মক প্রকৃত সংখ্যা, তাহলে এ নট ইকুয়ালস টু 1, মানে এ সমান 1 হবে না। ঠিক আছে, যে তাহলে এক্সের ভ্যালু কত? এখানে আমরা 1, এখানে যদি কোনো কারো পাওয়ারে 0 থাকে, ধরো আমরা এক্সের পাওয়ারে 0 লিখলাম, মানে সেটার ভ্যালু কত হবে? 1 হবে, এটা মনে রাখবে। তাহলে এখানে এটাকে আমরা কি লিখি? যে এর পাওয়ারে কত আছে? 2x প্লাস 2 আছে। এবার এটা ইকুয়াল টু 1 আছে। তাহলে এর পাওয়ারে যদি 0 থাকতো, এটার ভ্যালু আমাদের 1 হতো। কোনো সংখ্যার অর্থাৎ কোনো আলফাবেট অর্থাৎ যে যাই ধরো ওয়াইয়ের পাওয়ারে যদি 0 থাকে, সেটার ভ্যালু হবে 1। তাহলে এ কাটা গেল। তাহলে 2x প্লাস 2, এটা ইকুয়াল টু 0। তাহলে 2x প্লাস 2টা এদিকে হবে -2। তাহলে x ইকুয়াল টু কত হবে? তাহলে -2, এইখানে 2 গুণ হয়ে আছে, সমানের দিকে গেলে ভাগ হয়ে যাবে, 2 কাটা গেল, তাহলে -1 হয়ে যাবে, কিন্তু এটার আমাদের সঠিক অ্যান্সার।
0.54 1.8 7 এদের লসাগু বের করতে হবে। তাহলে প্রথমে পয়েন্টের কাজটা আমরা করব। তাহলে 54 পয়েন্ট, দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে একের পর নিচে দুটো শূন্য দিয়ে ভাগ করব। এটা একটা সংখ্যা হলো। তাহলে দশমিকের পর 8 আছে, মানে দশমিকের পর একটা সংখ্যা, তাহলে দশমিকের পর একটা, মানে একের পর একটা শূন্য। আর একটা কত আছে, 72 আছে, তলায় 10। লসাগু বের করতে গেলে ওপরে লসাগু তলায় গসাগু, আর গসাগু বের করতে বললে ওপরে গসাগু তলায় লসাগু। তাহলে এখানে লসাগু বের করতে বলেছে, তাহলে ওপরের সংখ্যাটির লসাগু বের করব আর নিচের সংখ্যাটির গসাগু। এখান থেকে আমরা অপশান থেকে বুঝতে পারছি যে এই ওপরের তিনটের লসাগু এই 216 হবে। এবার পয়েন্টের খেল আছে, ঠিক আছে, ওই 216 হবে। এবার গসাগু প্রতিটার মধ্যে যেটা কমন থাকবে সেটাই গসাগু। তাহলে প্রতিটার মধ্যে 10 কমন আছে, তাহলে এখানে 10 তলায়, তাহলে এখানে নিচে একটা শূন্য আছে, উপরে এক ঘর আগে দশমিক, অর্থাৎ 21.6। এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, অপশান এ। এরপর নেক্সট কোশ্চেন, 8/9 9/12 এই সংখ্যাটি আছে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় ক্রমে পর্যায়ক্রমে সাজালে ওপর থেকে চতুর্থ ভগ্নাংশ, মানে প্রথমে আমি ছোট থেকে বড় সাজাই, কোন সংখ্যাগুলো ছোট কোনটা বড়। তাহলে এখানে 9 12 8 আর 6 এটার লসাগু কত হবে, আর 20 এটার লসাগু হবে 360, ঠিক আছে। তাহলে 360 প্রতিটার সাথে গুণ করব। তাহলে 8/9 এর সাথে একবার 360 গুণ করব, 9/12 সাথে 360 গুণ করব, আর 7/8 এর সাথে 360 গুণ করব, আর 5/6 এর সাথে 360 গুণ করব, আর 17/20 সাথে 360 গুণ করব। এবার এটাকে যদি গুণ করি, 4 9 36 40, 4 8 32, 320, 3 12 36, 3 9 27, 270, 8 দিয়ে 4 8 32, 5 8 40, তাহলে এখানে 5 7 35 এর 5, 4 7 28 29 30 31, 6 6 36, 5 6 30, অর্থাৎ 300, 18 2 36, সেটাকে একটু লিখে দিই, 9 গুণিত 2, তাহলে 34-এর সাথে 9 গুণ করলে কত হবে, তাহলে 4 9 36 6 হাত থাকলো 3 3 9 27 আর 3 306। এবার সব থেকে ছোট থেকে বড়, তাহলে ছোট কোন সংখ্যাটা, 270 ছোট, তাহলে এখানে প্রথমে 9/12 হবে। তারপরে কত, তারপরের সংখ্যাটা হচ্ছে কত, 217-এর পর 300, তাহলে 5/6 হবে। তারপরে সংখ্যাটা কত, 306, তাহলে এখানে 17/20 হবে। তারপরে 306-এর পর কত হবে, 315, তাহলে এখানে 7/8 হবে। তারপরে সব থেকে বড় সংখ্যাটা কত, 320, তাহলে এখানে 8/9 হবে। এটা আমরা কী করলাম, ছোট থেকে বড় সাজালাম প্রথমে যেটা বলা আছে। এবার বলা আছে ওপর থেকে চতুর্থ, ওপর মানে কি, বড় থেকে আমাদের চতুর্থ স্থানে, বড় আমাদের এদিকটা, তাহলে এখান থেকে চতুর্থ স্থানে কোনটা আছে, এইটা প্রথমে, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, তাহলে এই স্থানটা চতুর্থ স্থানে আছে, অর্থাৎ 5/6, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন 47, 105টি ছাগল, 140টি গাধা, 175টি গরুকে একটি নদী পার করাতে হবে। কেবলমাত্র একটি বড় নৌকা থাকার কারণে মাঝি শর্ত দিল যে প্রতিবারের একই প্রকার পশু সমান সংখ্যক সর্বাধিক সংখ্যক পশু পার করবে। প্রতিবার পার করা পশুর সংখ্যা কত? যদি পার্থক্য বলে তবে লসাগু, আর সমান ভাগে ভাগ বললে গসাগু। তাহলে এখানে এটা আমাদের সমান ভাগে ভাগ বলা আছে, তাহলে এই তিনটে সংখ্যার আমাদের গসাগু বের করতে হবে। তাহলে প্রথমে 105 আছে, তারপর কত 140, আর একটা কত আছে 175। তাহলে এখানে 5 দিয়ে যদি গুণ করি, তাহলে 5 দিয়ে যদি পাঠাই, 5 দুগুণে 10 21, 5 দিয়ে কাটা দিলে 5 দুগুণে 10, 5 8 40, 5 দিয়ে কাটা দিলে 3 5 15, 5 5 25, 7 দিয়ে যাবে। তাহলে এখানে 3 7 21, 4 7 28, 5 7 35। তাহলে আমাদের গসাগু কত, 5 আর 7 অর্থাৎ 35 হয়ে যাবে। গসাগু অপশান সি। 12টি প্লেট 9টি চামচের মোট দাম 339 টাকা হলে 4টি প্লেট 3টি চামচের দাম কত? তাহলে এখানে 12টি প্লেট প্লাস 9টি চামচ, ঠিক আছে, চামচটাকে সি ধরলাম, এটা ইকুয়াল টু কত, 339 টাকা। তার এখানে 4টি প্লেট আর 3টি চামচ, তাহলে 4টি প্লেট করতে গেলে কি করতে হবে, এখানে আমরা যদি 3 কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে, 3 4 12, অর্থাৎ এদিকে 4p পড়ে থাকবে, আর এদিকে 3 3 9, অর্থাৎ 3 3 9, অর্থাৎ 3 পড়ে থাকবে, অর্থাৎ 3টে চামচ, এটা ইকুয়াল টু হচ্ছে 319। 3 দিয়ে কাটা দাও, 3 দিয়ে হচ্ছে 3 একে 3, 3 একে 3, 3 3 9, তাহলে 4টি প্লেট আর 3টি চামচ, এখানে যেমন কোশ্চেনে যেটা চেয়েছে, তাহলে 4টি প্লেট আর 3টি চামচের দাম হচ্ছে 113 টাকা।
113 টাকা। আমাদের কোনো অপশানেই নেই, তাহলে এখানে আমাদের অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে কোনোটাই নয়। কিন্তু এখানে যদি আমাদের 113 অপশানে থাকতো তাহলে 113 হয়ে যেত আমাদের সঠিক অ্যান্সার। 294 সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এখানে 294টাকে আমাদের ব্রেক করতে হবে। 2 দিয়ে কাটা দিলে 2 একে 2, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 7 4 11 12, 3 দিয়ে কাটা যাবে, 3 4 12, 3 9 27, 7 দিয়ে কাটা যাবে, 7 7 49। পূর্ণবর্গ মানে কি আমাদের দুটো দুটো করে পেয়ার থাকতে হবে, যেমন 7 দুটো আছে, এখানে 3 আর 2 কত হয় 6, তাহলে এখানে আমাদের 6ও কিন্তু দুটো থাকতে হবে, তবেই সেটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমাদের এক্সট্রা যদি আমাদের 6 যদি অ্যাড করতাম তবে আমাদের সেটা পূর্ণবর্গ সংখ্যা হতো। কোশ্চেন 50, এই রুট a = b, এইটা আমরা কোনো একটা সেটে কিন্তু করিয়েছি, ঠিক আছে? যারা কিন্তু সেট মানে রেগুলার করো কিন্তু এই অঙ্কগুলো কিন্তু পেয়ে যাবে। প্রথমে আমাদের কি করতে হবে, a গণিত b, অর্থাৎ a আর b এর মানটা বের করব। a গণিত b, তাহলে এখানে a এর ভ্যালু কত আছে, √5 + 1, তলায় √5 - 1, গণিত b, b এর ভ্যালু কত আছে, √5 - 1, এদিকে হচ্ছে কত, √5 + 1। তো এবার এটা তো কাটাকুটি চলে যাবে, সুতরাং আমাদের a × b এর ভ্যালু 1 পড়ে থাকবে। এবার a + b এর ভ্যালু আমাদের বের করতে হবে, a + b, তাহলে এখানে আমাদের কত হচ্ছে, √5 + 1, আর এদিকে তলায় √5 - 1, এটা আমরা a এর ভ্যালু পেলাম, প্লাস b এর ভ্যালু কত, √5 - 1, এদিকে কত, √5 + 1। তাহলে এই নিচেরটাকে আমরা যদি লসাগু করে নিই তাহলে কি হবে, নিচেরটাকে যদি লসাগু করি তাহলে এই নিচেরটা হবে √5 - 1, আর এদিকে কত হবে, √5 + 1, ঠিক আছে? তাহলে এদিকে √5 - 1, এটা তো কাটাই যাবে, তাহলে এটা পড়ে আছে, এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে এদিকে √5 + 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে, আর এদিকেও আমাদের √5 - 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে। এবার এখানে আমাদের a প্লাস, নিচেরটা আমাদের যেটা আছে এটা আমাদের একটা a + b, একটা a - b, এটার আমাদের ফর্মুলা আছে a এর স্কোয়ার - b এর স্কোয়ার। এবার ওপরে কত আছে, a + b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a এর স্কোয়ার + 2ab + b স্কোয়ার, এটা আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমরা এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে a এর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার, সরি √5 তার স্কোয়ার, √5 তার স্কোয়ার প্লাস 2ab, 2a এর ভ্যালু কত ধরেছি, √5, ইন্টু b এর ভ্যালু তো 1, তাহলে এটাকে গুণ করলে প্লাস √5ই হবে, মানে 2√5 হবে, প্লাস এবার a - b তার হোল স্কোয়ার, তাহলে এখানে √5 তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে মাইনাস √5, ও এখানে একটু ভুল হয়ে গেল, ভুলটা কোথায় হলো দেখো, এটা ঠিক আছে যে এই a এর স্কোয়ার প্লাস 2ab, এই 2a হচ্ছে √5, এটাকে একটু বেসিকভাবেই করাই যে ইন্টু b প্লাস হচ্ছে b এর স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, এখানে 1 হবে, এই একটা লিখতেই ভুলে গেছিলাম। এবার এই যোগ চিহ্নটা আছে, এবার a - b তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে √5 তার হোল স্কোয়ার মাইনাস 2√5 ইন্টু 1 গুণ করলে তো সেটাই হবে, প্লাস কি 1 এর স্কোয়ার 1। এবার এখানে আমাদের যেটা সলভ করতে হবে, দেখো রুট আর স্কোয়ার কাটাই যায় সব সময়, তাহলে ওপরে আমাদের কত পড়ে থাকবে, ওপরে আমাদের 5 পড়ে থাকবে, প্লাস 2√5-এর সাথে 1 গুণ করলে 2√5ই হয়ে যাবে, যোগ চিহ্ন 1, প্লাস এটাও স্কোয়ার আর রুট কাটা যাবে অর্থাৎ 5 পড়ে থাকবে, মাইনাস 2√5 প্লাস 1, নিচেটাও এই স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে এদিকে 5 - 1, প্লাস 2√5 মাইনাস 2√5 কাটা যাবে, তাহলে উপরে কত পড়ে থাকছে, 5 আর 5 10, 1 আর 2 12, তাহলে 12, আর তলায় কত 4, তাহলে এদিকে কত হচ্ছে 3, তাহলে এখানে আমরা a + b এর ভ্যালু কত পেলাম, 3 পেলাম। এবার আমাদের এখানে a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ারের ভ্যালু বের করতে হবে, তাহলে এইখানে আমরা এটাকে এই নিচেটাই সলভ করছি যে a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ারের ফর্মুলা কি, a এর স্কোয়ার প্লাস b এর স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a + b কত আছে, এখানে a + b এর ভ্যালু 3 পেলাম, তাহলে 3 এর স্কোয়ার
তাহলে এখানে আমরা এইটাকে আমরা এখানে লিখে রাখছি যে এ বি এর ভ্যালু 1 পেলাম আর এ প্লাস বি এর ভ্যালু কত পেয়েছি 3 পেয়েছি, ঠিক আছে। তাহলে এখানে এই এ প্লাস বি এর ভ্যালু এই 3 লিখলাম, 3 এর স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এ বি এর ভ্যালু হচ্ছে কত 1, তাহলে এখানে হবে 2 গুণিত 1 সমান 2, তাহলে 9 মাইনাস 2 সমান হচ্ছে 7, তাহলে এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ারের ভ্যালু কত পেলাম 7 পেলাম। এবার এখানে আমাদের এই মানটা পুট করতে হবে, তাহলে এর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত পেলাম, তাহলে এটাকে আমরা একদিকে নিয়ে চলে আসি, এক কাজ করি এটাকে আমরা মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে এর স্কোয়ার দেখো আছে প্লাস বি এর স্কোয়ার, এটার ভ্যালু কত, এটার ভ্যালু আমরা পেলাম এখানে 7, ঠিক আছে। তাহলে এখানে 7 লিখলাম, প্লাস এ বি এর ভ্যালু কত 1, তাহলে এখানে 1 লিখলাম, তলায় এর স্কোয়ার প্লাস বি এর স্কোয়ারের ভ্যালু কত 7, তাহলে এখানে আমরা তলায় এই 7 লিখলাম, মাইনাস এ বি এর ভ্যালু 1, তাহলে ওপরে 8, তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 6, 2 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দিলে 3, তাহলে এখানে 3 একে 3, 1 0, 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, অর্থাৎ 1.33 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর আগে কোনো একটা সেটা এরকম এই সেম একই অঙ্ক ছিল, শুধু আমাদের অপশানটা এই ভগ্নাংশতে অপশানটা ছিল, এটাই শুধু পার্থক্য আছে, এই জন্য প্র্যাকটিস সেট খুব ইম্পর্টেন্ট। সমীর এবং তনুজের বয়সের অনুপাত এত, 9 বছর পরে এত হলে এই 2 বছরে দুইজনের বয়সের পার্থক্য কত হবে। তাহলে এখানে সমীর আর তনুজের যে বয়সের পার্থক্য সেটা কত বলা আছে 8:15 বলা আছে, ঠিক আছে। এবার 9 বছর পরে তাদের কত বলা আছে 11:18 বলা আছে। তাহলে এটার ডিফারেন্স দেখো 3 ইউনিটের ডিফারেন্স, এদিকেও আমাদের দেখো 3 ইউনিটের ডিফারেন্স, কিন্তু এখানে বলা আছে মানে এখানে 15 ছিল 3 ইউনিট পরে 18 হয়েছে, এখানে 8 ছিল 3 ইউনিট পরে 11 হয়েছে, কিন্তু এখানে বলা আছে না ভাই 9 বছর পরে হবে। তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত 9 বছর, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে 3 তিরিক্ষে 9 অর্থাৎ 3 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু 3 হলে আমাদের পার্থক্য কত, আমাদের এই দুজনের বয়সের পার্থক্য চেয়েছে, তাহলে এই দুজনের বয়সের পার্থক্য কত 7 ইউনিট আছে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 3, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে 3 7 21 হবে। যদি 4 পাওয়ারে n ইকুয়াল টু 1024 হয়, তবে n এর ভ্যালু কত হবে, তাহলে √4 পাওয়ারে n এটা ইকুয়াল টু কত 1024, তাহলে 4কে 5 বার গুণ করলে মানে 4 পাওয়ারে 5 অর্থাৎ 4কে 5 বার গুণ করলে 1024 হয়। তাহলে এই রুট উঠাতে গেলে এদিকে স্কোয়ার, এদিকেও স্কোয়ার করলাম, তাহলে এদিকে স্কোয়ার রুট কাটা গেল, তাহলে 4n ইকুয়াল টু হতে কত, তাহলে 5 দুগুণে 10, এই 4 কাটা গেল, তাহলে n এর ভ্যালু কত পেলাম 10 পেলাম। যদি 8x প্লাস 1 ইকুয়াল টু এতর মান কত হবে, তাহলে 8x প্লাস 1 টু দি পাওয়ারে এটা ইকুয়াল টু 64 আছে, তাহলে এখানে 8 আছে, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি 8 এর স্কোয়ার 64, ধরে নয় মানে 8 এর স্কোয়ার 64 হয়, এই 8 কাটা গেল, তাহলে পাওয়ারে x প্লাস 1 পড়ে আছে আর এদিকে আমাদের পাওয়ারে 2 পড়ে আছে, তাহলে x ইকুয়াল টু কত হবে 2 প্লাস একটা এদিকে গেলে -1 হয়ে যাবে, তাহলে x এর ভ্যালু আমরা 1 পেলাম। এবার এখানে এই পাওয়ারে এটা লিখি যে 2 ইন্টু x এর ভ্যালু কত 1, তাহলে এই 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে প্লাস 1, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 3, তাহলে 3 তিরিক্ষে 9, 3 9 27, 3 এর পরে কিউব মানে 27 হয়ে যাবে সঠিক অ্যান্সার। কোনো বস্তুর মূল্য 20% কমানো হয়েছে, পূর্ব মূল্যে ফিরিয়ে আনতে গেলে কত শতাংশ বৃদ্ধি করতে হবে। প্রথমে এই দ্রব্যমূল্য 100 টাকা ছিল, 20% কমানো হয়েছে মানে 80 টাকা হয়েছে। এবার আগের মূল্যে, পূর্ব মূল্য মানে কি আগের মূল্য, অর্থাৎ এই 100 টাকায় ফিরিয়ে আনতে গেলে তাকে কত বৃদ্ধি করতে হবে, 80 থেকে 100তে গেলে তাকে 20 টাকা বৃদ্ধি করতে হবে, আমাদের পার্সেন্টেজ বৃদ্ধি করতে হবে। তাহলে এখানে কতর মধ্যে বৃদ্ধি করতে হচ্ছে 80 টাকার মধ্যে, পার্সেন্টেজ আনতে গেলে 100 দিয়ে গুণ করে দাও, 4 20 80, 4 25 সঙ্গে 100 অর্থাৎ 25% হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এ অনুপাত বি, এই অঙ্কগুলো প্রতিটা সেটেই থাকছে। তাহলে এখানে প্রথমে আমরা এই 2 অনুপাত এ অনুপাত বি এর ভ্যালু লিখলাম, 9 অনুপাত সি বি অনুপাত সি এর ভ্যালু, আর সি অনুপাত ডি অর্থাৎ 14:15। এবার এখান থেকে আমরা এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর ভ্যালুটা বের করব। প্রথম তিনটিকে গুণ করলে এ এর ভ্যালু পেয়ে যাব, তাহলে 2 গুণিত 9 গুণিত 14, এটা আমরা এ এর ভ্যালু পেয়ে গেলাম। বি এর ভ্যালু কি, এবার এইটির সাথে গুণ করলাম, এবার এই কোণা বরাবর গুণ করব, তাহলে 3 গুণিত 9 গুণিত 14। এবার যখন এই জন গ্রুপ ছেড়ে এই পরের গ্রুপে চলে গেছে, এবার এই বরাবর গুণ করলাম, এবার এই জন কি করবে, এবার এই গ্রুপে চলে আসবে, মানে এই জন এই গ্রুপে চলে আসবে, অর্থাৎ এই কোণা বরাবর গুণ করব, 3 গুণিত 7 গুণিত 14।
অনুপাত। এবার এই জন এই গ্রুপে চলে আসবে, এবার এই বরাবর গুণটা করব, তাহলে 3 × 7 × 15। প্রতিটাতেই 7 কমন আছে, তাহলে 7 দিয়ে এটা কাটা দাও, 7 × 14, 7 দিয়ে 7 × 14, 7 কাটা গেল, এদিকে 7 কাটা গেল। প্রতিটাতেই 3 আছে, তাহলে 3 × 9, 3 কাটা গেল, 3 কাটা গেল, 3 কাটা গেল, 2 আর কাটাকুটি যাবে না, তাহলে এখানে 3 দুগুণে 2 দুগুণে 4, 3 4 12 হলো, তারপরে 9 দুগুণে 18 হলো, তারপরে এদিকে 14 হলো, আর এদিকে হচ্ছে 15 হলো। 12 অনুপাত 18 অনুপাত 14, 12 18 14 15, অপশান সি। অমন 4000 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 6 মাস পর সামন্ত 4000 নয় 40,000 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেছে সামন্ত 60,000 টাকা নিয়ে, এবং 3 মাস পর রচিত 50,000 টাকা নিয়ে বিনিয়োগ ব্যবসায় অংশীদার হলে 2 বছর পরে তাদের লাভের অনুপাত কত হবে? আগে অনুপাতটাকে কেটে দাও, সবটি শূন্য, আমাদের এই শূন্য নিয়ে কোনো কাজ নেই। তাহলে অমন আছে ব্যবসায়ী, সামন্ত আছে আর রচিত আছে। সে 4 টাকা বিনিয়োগ করেছে অমন, একটি ব্যবসা শুরু করে 6 মাস পরে সামন্ত 6 টাকা বিনিয়োগ করে। তাহলে অমনের কোনো টাইম বলা নেই, মানে এই 2 বছর বলা আছে, ঠিক আছে। 2 বছর মানে কত? 12 মাস, অর্থাৎ 1 বছর মানে 12 মাস, 2 বছর মানে 24 মাস। সামন্ত 6 ইউনিট টাকা বিনিয়োগ করে, তার টাকাটা 6 মাস পরে যুক্ত করেছে, তাহলে তার টাকাটা খাটবে কত মাসের জন্য? সেই 6 মাস পরে যদি ব্যবসায়ী যোগ হয়, 24 মাসের মধ্যে সে যদি 6 মাস পরে ব্যবসায়ী যোগ হয়, তাহলে 18 আর 6 যোগ করলে 24 হয়, মানে তার টাকাটা খাটবে 18 মাসের জন্য। আর এই রচিতের কি 5 ইউনিট টাকা বিনিয়োগ করেছে, মানে এখানে কি বলা আছে দেখো, বিনিয়োগ করে তার 3 মাস পরে, কার? এই সামন্তর 3 মাস পরে। সামন্ত কত? 6 মাস পর যুক্ত হয়েছে, তার 3 মাস পর, অর্থাৎ সে এই রচিত 9 মাস পর কিন্তু যুক্ত হয়েছে। তাহলে এর টাকাটা 9 মাস পর সে যখন ব্যবসায় যুক্ত হয়েছে, 24 মাসের টোটাল বিজনেসটা, তাহলে তার টাকাটা খাটবে কত মাসের জন্য? নিশ্চয়ই 15 মাসের জন্য, তাহলে ইন্টু 15। এবার এইটাকে গুণ করে দাও, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে প্রতিটাতে 4 2 কমন আছে, তাহলে 2 2 2 দুগুণে 4, 2 দিয়ে হচ্ছে 9, 2 দিয়ে যাবে না, শেষেরটায় 2 নেই, 3 দিয়ে কাটা যাবে, 3 8 24, 3 6 18, 3 দিয়ে 3 5 15, তাহলে 4 8 32, 4 6 6 36, আর 5 5 25। তাদের লাভের অংশ আছে 32, 36, 25। একটি জলের ট্যাঙ্কে এত ভাগ 15 মিনিটে ভর্তি করে, বাকি ভাগ কত সময় লাগবে? মানে 3/16 ভাগ তার টাইম লাগছে কত? 15 মিনিট টাইম লাগছে। তাহলে 1 ভাগ কত টাইম লাগবে? তাহলে 15 × 16/3 এই টাইমটা লাগবে। আর এখানে আমাদের বলা আছে বাকি ভাগ, তাহলে 16 ভাগের মধ্যে 3 ভাগ ভর্তি হয়ে গেছে, তাহলে বাকি আছে কত? তাহলে 16 থেকে 3 মাইনাস করে দাও, কত হবে? 13 ভাগ বাকি আছে। তাহলে এখানে 13/16 এটা হচ্ছে বাকি ভাগ, মানে 16 ভাগের মধ্যে আর 13 ভাগ আছে, তাহলে এটার ভ্যালু কত হবে? তাহলে গণিত হচ্ছে কত? 13/16। এই 16 কাটা গেল, 3 5 15, 3 15 45, 5 13 65, তাহলে 65 মিনিট, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। কোনো শিবিরে 200 জন লোকের খাবার 30 দিনের জন্য মজুদ ছিল, 10 দিন পর 50 জন লোক আরও আসার জন্য ওই খাবার কতদিন চলবে? তাহলে 200 জনের লোক ছিল, অর্থাৎ এমন্ডিয়নের ফর্মুলা অ্যাপ্লাই হবে, যে 200 জন লোক ছিল, 30 দিনের মজুদ ছিল, কিন্তু 10 জন পরে 50 জন এক্সট্রা এসেছে, তাহলে 30 দিনের খাবারটা খায়নি, তারা 20 দিনের খাবারটা খেয়েছে। এটা ইকুয়াল টু কত? 50 জন আরও এসেছে, তাহলে 200 জন ছিল, 50 জন আরও এসেছে, অর্থাৎ 250 জন হয়েছে। কতদিন চলবে? অর্থাৎ দিন চলবে। এই 0 0 কাটা গেল, 4 25, 8 25 সঙ্গে 200, 8 2 16, অর্থাৎ 16 দিন চলবে। একজন ঠিকাদার কোনো কাজ 38 দিনে শেষ করার চুক্তি নিল, 30 জন লোককে কাজে লাগালো, 25 দিন পর সে আরও 5 জন লোককে কাজে লাগালো, কাজটি নির্ধারিত সময়ের একদিন আগে শেষ করলো। যদি অতিরিক্ত লোককে কাজে না লাগাতো তবে নির্ধারিত সময়ের কতদিন পর কাজটি শেষ হতো? সে 38 দিনে কাজটা শেষ করার কথা ছিল, কিন্তু একদিন আগে কাজটা শেষ করে দিয়েছে, অর্থাৎ সে নিশ্চয়ই 37 দিনে কাজটা শেষ করে দিয়েছে। এবার এখানে দেখো, এই 25 দিন পর, মানে এই 25 দিন পর 5 জন লোক এসেছে, 37 দিনের মধ্যে টোটাল কাজটা এই 37 দিনে কিন্তু কমপ্লিট হয়নি, 25 দিন পর, মানে 25 দিন মাইনাস করে দাও, তাহলে কত হবে? 25 মাইনাস করলে হবে 12 দিন, অর্থাৎ এই 12 দিন কাজটা হয়েছে।
এই 12 দিন কি 30 জন ছিল, 5 জন লোক এক্সট্রা এসেছে, অর্থাৎ 35 জন। অর্থাৎ এখানে আমরা ডি পেলাম, এখানে আমরা এম পেলাম। এটাই করলো কি 30 জন লোক কত দিনে কাজটা শেষ করবে। তাহলে 5 দিয়ে কাটা দাও, 5 6 30, 5 দিয়ে কাটা দাও 7, 6 দিয়ে কাটা দাও 2, অর্থাৎ 14 দিন। 14 দিনে শেষ করবে 30 জন লোক। অতিরিক্ত লোক আসার পর এবার বলা আছে অতিরিক্ত লোক যদি কাজে না লাগতো তবে কি করতো, এই 38 দিনের কাজটা 25 দিন পর, অর্থাৎ 38 থেকে 25 মাইনাস করে দাও সমান কত হবে 13 দিন। 13 দিনে শেষ করতো। অতিরিক্ত লোক আসার জন্য যেটা 14 দিনে শেষ হচ্ছিল, এটা অতিরিক্ত লোক যদি না আসতো সেটা আমাদের অতিরিক্ত লোক আসার জন্য 13 দিনে শেষ করছে। তাহলে এক্সট্রা কতদিন পর কাজটি শেষ হতো, যেখানে আমাদের এই 14 দিন লাগতো এক্সট্রা লোক যদি না আসার জন্য 13 দিন, তাহলে এক্সট্রা কত 14 থেকে 13 দিন মাইনাস করে দাও, অর্থাৎ একদিন পর কাজটা শেষ হতো। তাহলে একদিনের ডিফারেন্স, তাহলে এখানে অপশান এ সঠিক অ্যান্সার। কোশ্চেন 60, এই কোশ্চেনটা আমাদের শেষ দিক থেকে করতে হয়। 7 7 49 হয়, 29 আর 7 যোগ করলে কত হয় 36। এই অঙ্কগুলো অনেকটা করেছি। তাহলে √36 মানে কি 6 বাইরে বেরিয়েছে 6 হবে, 19 আর 6 যোগ করলে কত হবে 25, যেটা বাইরে বেরিয়েছে 5 হবে, 11 আর 5 যোগ করলে 16, যেটা বাইরে বেরিয়েছে 4 হবে, 5 আর 4 যোগ করলে 9, যেটা বাইরে বেরিয়েছে 3 হবে। শ্রেণীকক্ষে 32 জন ছেলের গড় বয়স এত এবং 26 জন মেয়ের গড় বয়স এত, সমস্ত বিদ্যার্থীর গড় বয়স কত। তাহলে এখানে 32 জন ছেলের টোটাল মানে টোটাল নাম্বারটা কী করে বের করব, অ্যাভারেজের সাথে যদি সংখ্যা গুণ করি, তাহলে এখানে আমাদের অ্যাভারেজ 14 আছে, তার সাথে সংখ্যা যদি গুণ করি 32 গুণ করলে আমরা টোটালটা পেয়ে যাব। এর সাথে একই রকমভাবে 26 জন মেয়ের অ্যাভারেজটা কত 12 বছর। এবার টোটাল কতজন ছেলে, 32 জন ছেলে আর 26 জন মেয়ে, তাহলে এখানে 50 30 50 58 বছর, 58 দিয়ে ভাগ করে দাও। এবার ভাগ করে যে অ্যান্সারটা আসবে পয়েন্টে, সেটাই হয়ে যাবে আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। তো এখানে এটা তোমাদের এই হোমওয়ার্ক দেওয়ার থাকলো, এটা তোমরা একটু সলভ করবে। কোশ্চেন 62, 3 জন ছেলের গড় বয়স 16 বছর, যদি তাদের বয়সের অনুপাত এত হয় তাহলে সবথেকে ছোট ছেলের বয়স কত। তাহলে এখানে টোটাল ছেলের অনুপাতটা ধরে নিলাম 4x 5x আর একটা হচ্ছে কত 7x। 3 জন ছেলের গড় বয়স এত, তাহলে মোট বয়স কত। তাহলে যখন সংখ্যার সাথে গড় গুণ করি তাহলে টোটালটা পেয়ে যাবো, তাহলে 3 16 48 বছর। আর এখানে টোটাল কত 4 5 9 আর 7 16, টোটাল এখানে আমরা পেলাম 16x বছর, আর এখানে টোটাল বয়স পেলাম 48 বছর। তাহলে এখানে এই এক্সের ভ্যালু কত হবে, এই 3 হবে, মানে 3 16 48। তাহলে এক্সের ভ্যালু 3 হলে এখানে সবথেকে ছোটো ছেলের বয়স কত, ছোটো ছেলের বয়স হচ্ছে 4x, তাহলে 4 ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে কত 3, 3 4 12 বছর হবে ছোটো ছেলের বয়স। কোনো ক্রিকেট দলের 2 জন খেলোয়াড় বয়স এত বছর ও এত বছর, তো টোটাল কত বছর হলো, 20 আর 17 যোগ করলে কত হচ্ছে 37 বছর। এবার 2 জনের স্থানে নতুন 2 জন খেলোয়াড় এলো এবং 11 জনের গড় 2 মাস কমে গেল। তাহলে 11 জনের 2 মাস কমে গেল মানে কি, তাহলে 11-র সাথে যদি গড়টাকে গুণ করি তাহলে টোটাল টাইমটা পেয়ে যাবো, অর্থাৎ 22 মাস কমে গেল। মাসকে বছর করলে 12 দিয়ে আমাদের ভাগ করে দিতে হয়, 2 দিয়ে 11, 2 দিয়ে কাটা দিলে 6। তাহলে এইটা আমাদের কমে যায় মানে কি, এখানে 11/6 এই সংখ্যাটা আমাদের কমে যায়, তাহলে মাইনাস করব। তাহলে এখানে 6 দিয়ে এটা ভাগ করো, তাহলে 6 7 42, 2 3 6 18, 18 4 6 7 42, তাহলে 3 6 18 4 22। এটা থেকে কি 11 মাইনাস করতে হবে, তাহলে এদিকে 1 1 2 211/6 এত, এটা কি হলো এত বছর হলো। তাহলে এইখানে এবার এটাকে আমরা কি করব, এটাকে ভাগ করে দাও, তাহলে 3 6 18 এত বছর হলো। এবার নতুন খেলোয়াড়ের গড় বয়স কত, নতুন খেলোয়াড়ের গড় বয়স চেয়েছে, সরি এখানে আমাদের এই নতুন খেলোয়াড়ের বয়সটা চাইনি, গড় বয়স। তাহলে এখানে 2 জন আছে, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটাকে 12 দিয়ে যদি ভাগ করো তাহলে এখানে 211, 12 দিয়ে ভাগ করলে হবে 12কে 12 9 2 11 91, 7 12 84 আর 7 12 84, এদিকে 7 হচ্ছে, তাহলে এখানে 7 তলায় 12। এবার এটাকে মাস করতে গেলে 12 দিয়ে গুণ করে দাও, তাহলে 12 12 কাটা গেল, 17 বছর 7 মাস হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, এটা তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাস। এত পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।